আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনা। জঙ্গিবাদ মুক্ত দেশ গড়তে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হতে হবে। শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের 7 খুন, টার্গেট ছিলেন কাউন্সিলর নজরুল, বাকিরা পরিস্থিতির শিকার। পূর্ণাঙ্গ রায় প্রকাশ। তথ্য প্রযুক্তি আইনে ক্রিকেটার আরাফাত সানি সাভার থেকে গ্রেফতার নেওয়া হয়েছে রাজধানীর মোহাম্মদপুর থানায় এবং ভারতীয় ভিসা পেতে ই টোকেন ব্যবস্থা তুলে নেওয়া হলেও কমেনি দালালদের দৌরাত্ম্য। অভিযোগের তীর পুলিশের দিকে। দুদেশের সম্পর্ক উন্নয়নে আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না। মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হল 52তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। সকাল 11টায় শুরু হওয়া মোনাজাত চলে আধা ঘন্টারও বেশি কিছু সময়। দেশ বিদেশের লাখো ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন মোনাজাতে। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় টঙ্গীর তুরাগ তীরে 3 দিন ইবাদত বন্দেগীতে মগ্ন ছিলেন ধর্মপ্রাণ মুসল্লিরা। মহান সৃষ্টিকর্তার দরবারে উত্তোলিত দুই হাত, মনের আবেগ আর বিশ্বাসের মিছিলে এ এক অভূতপূর্ব দৃশ্য। লাখ লাখ মানুষের একটাই চাওয়া আল্লাহর সন্তুষ্টি অর্জন। সকাল 11টার কিছু পরে দিল্লির আলেম মাওলানা মোহাম্মদ সাদের নেতৃত্বে শুরু হওয়া আখেরি মোনাজাত চলে প্রায় 45 মিনিট। মোনাজাতে অংশ নিতে ইজতেমা ময়দান ছাপিয়ে মুসল্লিরাও অংশ নেন টঙ্গী ও গাজীপুর সহ আশপাশের এলাকায়। বিশ্ব মানবতার কল্যাণ, দেশ ও পরিবারের সদস্যদের শান্তি কামনায় দোয়া করেন সবাই। দেশ ভালোভাবে চলে, দেশের সুখ শান্তি ফিরিয়ে আসে, দেশে উন্নয়ন হয়। আমরা যাতে সবাই মিলে কাঁধে কাঁধে কাঁধ মিলে আমরা যে সকলেই চলতে পারি। ইমান ও আমলের পথে চলাফেরা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সবাই সবার জন্য দোয়া করে। এটা শুধু একমাত্র আল্লাহ তাআলাকে শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে বাংলাদেশের ভিতরে এরকম একটা জিনিস যে দাওয়াত তাবলীগ চালু করে দিয়েছে, সারা বিশ্বের মুসলমান মানুষ যেন একত্র হয়ে এই কাজে লাগতে পারে আর আখিরাত দুনিয়াত যেন আল্লাহ তাআলা আমাদের কামিয়াব দান করে। শুধু উদ্দেশ্য একটাই, আল্লাহ যাতে আমাকে হেদায়েত করে, আমাদের ভালোভাবে আল্লাহ রাখে, ভালোভাবে চলতে পারে। ভোর থেকেই মোনাজাতে অংশ নিতে টঙ্গীর তুরাগ তীরে ঢল নামে ধর্মপ্রাণ মুসল্লির। ফজরের নামাজের পরই টঙ্গী শহর, ইজতেমা স্থল ও আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়। বাস, ট্রেন, রিকশা এমনকি পায়ে হেঁটেও ইজতেমা স্থলে আসেন মুসল্লিরা। এর আগে ফজরের নামাজের পর থেকে চলে তাসকিলের পর্ব। এরপর সকাল 7:30টা থেকে আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় আখেরি মোনাজাতের কার্যক্রম। উর্দু, হিন্দির পাশাপাশি বাংলায় অনুবাদ করেও চলে বয়ান। 16 জেলা করে 2 পর্বের 52তম বিশ্ব ইজতেমায় দেশের 32 জেলার মুসল্লি ছাড়াও বিশ্বের প্রায় 120টি দেশের ধর্মপ্রাণ মানুষ অংশ নেন। রাশেদ বাপ্পি, সময় সংবাদ। দর্শক, টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত শেষে ঘরে ফিরছেন মুসল্লিরা। সবশেষ পরিস্থিতি জানাতে ইজতেমা ময়দানে আছেন সহকর্মী তাফসির বাবু, বিমানবন্দর এলাকায় আছেন শাফিন জাহিদ এবং টঙ্গীর স্টেশন রোডে আছেন কামরুজ্জামান মামুন। সরাসরি যাচ্ছি তাদের কাছে। প্রথমে যাচ্ছি তাফসিরের কাছে। তাফসির, আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তাবলিগ জামাতের দেশি বিদেশি মুসল্লিদের অংশগ্রহণে যে এই সুবিশাল জমায়েত, সেটি আপাতত শেষ হলো। এই মিলন মেলা ভাঙলো, তবে সবকিছু শেষ হয়েও যেন শেষ হচ্ছে না, কারণ তাবলিগ জামাতের যে মূল উদ্দেশ্য, যে মূল কাজ, সেটি কিন্তু এই জমায়েত ভাঙার মধ্য দিয়েই নতুন করে শুরু হচ্ছে। অর্থাৎ এখানে যেসব মুসল্লিরা এসেছিলেন, যা কিছু তারা শিখেছেন এই মিলন মেলা শেষে, এখন তারা কিন্তু সেই শিক্ষাগুলো নিয়ে দেশের সর্বত্রই ছড়িয়ে পড়বেন যে যার সুবিধা মতো জায়গায়। এবং আমরা দেখেছি যে তাবলিগ জামাতে তো আসলে শুরু থেকেই লাখো মুসল্লি অংশ নিয়েছিলেন, কিন্তু আজকে আখেরি মোনাজাতে অংশ নিয়ে কিন্তু এই ঢাকা শহরের চতুর্দিক থেকে মানুষজন এসেছেন এবং আশেপাশে জেলাগুলো থেকেও কিন্তু মানুষজন এই তাবলিগ জামাতে এসেছিলেন। এবং এখন যখন আখেরি মোনাজাত শেষ হলো, এখন কিন্তু আমরা দেখছি যে স্রোতের মতো মানুষজন এই টঙ্গীর এই ইজতেমা ময়দান থেকে চতুর্দিকে ছড়িয়ে পড়ছেন। তবে এখন যেহেতু আসলে যাতায়াতের সুবিধাটা সেরকম নেই, যার ফলে মূলত পায়ে হেঁটেই তাদেরকে নিজ নিজ গন্তব্যে ফিরে যেতে হচ্ছে। এর বাইরে যদি বলি যে এখানে যে ট্রেন সার্ভিস রয়েছে, টঙ্গী থেকে অন্তত 4টি রুটে 21টি স্পেশাল ট্রেন চলাচল করবে। সেই ট্রেনগুলোও আসলে এখানে যেসব মুসল্লিরা রয়েছেন তাদেরকে পারাপারের জন্য কাজ শুরু করবে এবং করেছে। এবং এখানে যেটি বলে রাখি যে এই যে লাখ লাখ মুসল্লি এখন বাড়ি ফিরছেন, এদের মধ্যে কিন্তু একটা বড় অংশই এই টঙ্গী ইজতেমা ময়দানে অবস্থান করবেন দুপুরে খাওয়া দাওয়া শেষে। এরপরে তারা তাদের সুবিধা মতো সময়ে নিজ নিজ এলাকায় চলে যাবেন। বিশেষত যারা দূর
দূরান্ত থেকে এসেছেন তারা কিন্তু এখানে অবস্থান করবেন আপাতত, কিন্তু আশেপাশে যারা থাকেন তারা কিন্তু এখন থেকেই চলে যেতে শুরু করেছেন। এবং যেটি আগেই বলেছি যে যেহেতু যাত্রীবাহী যেসব বাস চলাচল করে সেগুলো গতকাল রাত 12টা থেকেই টঙ্গী এবং এর আশেপাশের সড়কগুলোতে সেগুলো চলাচল বন্ধ, যার ফলে আপাতত পায়ে হেঁটেই এসব ইজতেমা আগত মুসল্লিদেরকে পায়ে হেঁটে নিজ নিজ গন্তব্যে যেতে হবে। তবে যেটি হয় যে আখিরি মোনাজাত শেষেই কিন্তু আমরা দেখি যে এই যে সড়কগুলো রয়েছে সেগুলোতে যাত্রীবাহী বাসগুলোর যান চলাচল খুলে দেওয়া হয়, অর্থাৎ একের পর এক যাত্রীবাহী বাসগুলো ফাঁকা অবস্থায় এই টঙ্গী অভিমুখে আসতে শুরু করে এবং এখান থেকে যখন সেগুলো ফিরে তখন কিন্তু একেবারে মুসল্লিদেরকে নিয়ে ভরপুর অবস্থায় সেগুলো ফিরে যায়। তো তারপরও আমরা দেখেছি যে এত বেশি মুসল্লি থাকার কারণে এই যে পুরো যে জমায়েতটি এবং এটি মোটামুটি রাস্তা থেকে একটু ফাঁকা হতে দুপুর 2টা 2:30 পর্যন্ত বেজে যায়। এবং তবে আসার কথা হচ্ছে যে এখানে যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন তারা প্রত্যেকটি সড়কে অবস্থান নিয়েছেন, সিসিটিভি ক্যামেরা এবং ওয়াচ টাওয়ারের মধ্যে নজরদারি করা হচ্ছে এবং তারা কিন্তু খেয়াল রাখছেন যে রাস্তায় যেন সুশৃঙ্খলভাবেই যেসব মুসল্লি এসেছেন তারা যেন সুশৃঙ্খলভাবেই চলে যেতে পারেন, কারণ গাড়ি বোচকা নিয়ে যারা এসেছিলেন সেগুলো মাথায় করে তারা নিজ নিজ গন্তব্যে যাচ্ছেন। আর আখিরি মোনাজাত সম্পর্কে বলে নেই যে আখিরি মোনাজাতটি প্রায় 35 মিনিট ধরে এখানে হয়েছে। সেই মোনাজাত পরিচালনা করেছেন দিল্লির থেকে যে আসা মাওলানা মোহাম্মদ সাদ, তিনি পরিচালনা করেছেন এবং 35 মিনিট ব্যাপী যে মোনাজাতটি তিনি এখানে করেছেন সেই মোনাজাতে কিন্তু তিনি বারবারই বলছেন যে সবাই মিলে একসাথে সৃষ্টিকর্তার উদ্দেশ্যে ক্ষমা প্রার্থনা, কবরের আযাব থেকে মুক্তি, জাহান্নামের শাস্তি থেকে মুক্তি এবং এই দুনিয়ায় যেন তারা সুখে শান্তিতে থাকতে পারেন, এই প্রার্থনায় কিন্তু আখিরি মোনাজাতে করা হয়েছে। তো ইজতেমা থেকে যেসব মানুষ ফিরে যাচ্ছেন তাদের আরও খবর আমরা যাব। টঙ্গীতে রয়েছেন সহকর্মী কামরুজ্জামান মামুন, তার কাছে। হ্যাঁ তাফসীর, আপনি আসলে যেমনটি বলছিলেন যে আধা ঘন্টারও বেশি সময় ধরে চলা বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত কিছুক্ষণ আগে শেষ হয়েছে এবং তারপর কিন্তু এই আখেরি মোনাজাতে সকাল থেকে বলা চলে গত রাত থেকে অংশ নিতে আসা লাখ লাখ মুসল্লির এখন কিন্তু গন্তব্য হচ্ছে বাস স্টেশন, রেল স্টেশন এবং লঞ্চ টার্মিনাল মুখী। এবং আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে স্রোত এসেছিল তার দ্বিগুণ স্রোত কিন্তু এখন বিপরীতমুখী, কেননা 3 দিন যাবৎ যারা এখানে অবস্থান করছিলেন আর আজ এবং গত রাত থেকে যারা এখানে জড়ো হয়েছিলেন সেই সবার জমায়েতটাই আসলে একসাথে ভাঙলো, সেই কারণে আসার চেয়ে যাওয়ার জনস্রোতের পরিমাণ আরো অনেক বেশি। একটু জানিয়ে রাখি যে আপনাকে রেল স্টেশনে আমরা গিয়েছিলাম একটু আগে, সেখানে দেখে এসেছি যে 19টি যে ইজতেমা স্পেশাল ট্রেন রয়েছে সেই 19টি স্পেশাল ট্রেনের ভেতরে 7টি ট্রেন কিন্তু রয়েছে মোনাজাত স্পেশাল, এবং যেগুলো আসলে খুবই অপর্যাপ্ত আমাদের মনে হয়েছে, কেননা এত পরিমাণ লোকের বিপরীতে 19টি স্পেশাল ট্রেন খুবই অপ্রতুল। আর বাসের কথা যদি আপনাকে বলি যে নিশ্চয়ই এখন আপনারা টেলিভিশনের স্ক্রিনে দেখতে পাচ্ছেন দর্শক যে রাস্তা খুলে দেওয়া হয়েছে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে চৌরাস্তা, সেই চৌরাস্তা মোনাজাতের পর খুলে দেওয়ার কথা ছিল, সেই রাস্তা খুলে দেওয়া হয়েছে, আমরা খোঁজ নিয়েছি। এমনকি রেডিসনের এবং খিলক্ষেত থেকে যে রাস্তাটি বন্ধ ছিল সেটিও খুলে দেওয়া হয়েছে। তো খুলে দেওয়া হলেও যে যান চলাচল যে স্বাভাবিক হয়েছে তা নয়, কেননা মাত্র কিছু পূর্বেই মোনাজাতটি শেষ হয়েছে এবং তারপর অল্প অল্প করে 1-2টি করে বাস আসলে প্রবেশ করতে শুরু করেছে। তবে যে বাসগুলো প্রবেশ করছে এই বাসগুলোতেও আসলে যে এত লোক কিভাবে যাবেন, গন্তব্যে পৌঁছাবেন, সে ব্যাপারটি আসলে সহজে অনুমেয় নয়। তবে সময় লাগবে এই জনস্রোত ভাঙতে বা এই জনস্রোত কমতে সময় লাগবে কিছুটা, বাস ধীরে ধীরে আসবে এবং তারপরে লোকজন আস্তে আস্তে এখানে বাসে চড়ে বা যে যেভাবে পারছেন চড়ে যাবে। আমরা দেখেছি কাভার্ড ভ্যানে অনেক লোককে উঠতে, তবে অধিকাংশ লোকের সাথে কথা বলে যেটি জানা গেছে তারা বলছেন যে তারা আসলে কোনো যানবাহনের তোয়াক্কা না করে তারা পায়ে হেঁটে রওনা দিয়েছেন। এরকম আমরা দেখেছি যে এখান থেকে যাত্রাবাড়ি থেকে এই টঙ্গী পর্যন্ত হেঁটে এসেছেন এমন ব্যক্তির সাথেও আমাদের কথা হয়েছে যে তিনি যাত্রাবাড়ি থেকে শাহবাগ পর্যন্ত এসেছেন, শাহবাগ থেকে আসার পর তিনি সেখান থেকে হেঁটে এসেছেন এই টঙ্গীর ইজতেমার ময়দানে আখিরি মোনাজাত দ্বিতীয় পর্বের আখিরি মোনাজাতে অংশ নিতে। তো অধিকাংশ মানুষের আসলে অধিকাংশ মানুষ তার পায়ের উপরে ভরসা করে হেঁটে চলেছেন তাদের গন্তব্যে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, যারা আসলে আজকের এই ইজতেমা থেকে বিভিন্ন দলে দলে ভাগ হয়ে তাবলিগ জামাতের দাওয়াত
বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিতে, কালেমার দাওয়াত বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিতে, দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যাবেন। তারাও কিন্তু এরই মধ্যে এখান থেকে হেদায়েতের বয়ান হবার হয়ে গেছে, যেটি মোনাজাতের পূর্বে তারাও কিন্তু আখেরি মোনাজাত শেষের পরে তারাও কিন্তু বের হয়েছেন। তাদের যে নির্দিষ্ট গন্তব্য, যে এলাকা তাদের জন্য নির্ধারণ করা হয়েছে, যে এলাকায় যে তারা দাওয়াতের কাজ করবেন সেই এলাকায় যাওয়ার জন্য তারাও বের হয়েছেন। সব মিলিয়ে বলা চলে যে আসার চেয়ে এখন যাওয়ার মানুষের সংখ্যায় বেশি, যাওয়ার মুসল্লির সংখ্যায় বেশি। তো আমার কাছে ছিল এতটুকু। এখন আমরা চলে যাবো বিমানবন্দর এলাকায়, সেখানে রয়েছেন সহকর্মী শাফিন জাহিদ। মামুন, আপনাকে ধন্যবাদ। স্বপ্না, আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে থেকে মানুষ কিন্তু যারা ইজতেমা প্রাঙ্গণে এতক্ষণ উপস্থিত ছিল তারা কিন্তু ইজতেমার শেষ করে, অর্থাৎ প্রায় 35 মিনিট ধরে চলা আখিরি মোনাজাতের মধ্যে দিয়ে সদ্য শেষ হওয়া যে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব, সেই ইজতেমা শেষ করে কিন্তু তারা বাড়ি ফিরছেন। এবং বাড়ি ফেরার ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যথেষ্ট পরিমাণে চাপ কিন্তু এই এলাকাটিতে লক্ষ্য করা যাচ্ছে। কারণ আপনি জানেন যে গত মধ্যরাত থেকে শুরু করে আজকে 11টা পর্যন্ত কিন্তু কোনো ধরনের যান চলাচল কিন্তু এই রাস্তা দিয়ে চলতে দেয়নি কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবং সেই সাথে কিন্তু পরবর্তীতে যখন আখিরি মোনাজাত শেষ হয়েছে, আখিরি মোনাজাত শেষ হওয়ার সাথে সাথে কিন্তু এই রাস্তাটি কিন্তু খুলে দেওয়া হয়েছে, যান চলাচলের জন্য কিন্তু খুলে দেওয়া হয়েছে। যার ফলশ্রুতিতে কিন্তু যেভাবে পাচ্ছেন, যে যানবাহনই পাচ্ছেন না কেন সেই যানবাহনে করে কিন্তু তারা বাড়ি ফিরে যাচ্ছেন। এবং তার একসাথে এতগুলো যানবাহনের ফলে কিন্তু যে চাপ লক্ষ্য করা যাচ্ছে, সেই চাপের ফলশ্রুতিতে কিন্তু একটি বড় ধরনের যানজটের সৃষ্টি হয়েছে এই এলাকাটিতে। আপনি দেখতেই পাচ্ছেন, যদিও এখানে আসা যারা মুসল্লিরা ইজতেমায় অংশগ্রহণ করেছেন তারা কিন্তু অধিকাংশই পায়ের উপরে নির্ভর করেই যার যার গন্তব্যের দিকে রওনা দিচ্ছেন। অর্থাৎ বলা যেতে পারে যে অধিকাংশ মানুষই কিন্তু পায়ে হেঁটে তারা তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য যাচ্ছেন। এছাড়াও যারা পারছেন, যারা যতটুকু পারছেন, যে এখানে কোনো যে যানবাহন পাচ্ছেন সেই যানবাহনে করে উঠে যাচ্ছেন। এবং তাদের লক্ষ্য একটাই যে এখানে আসা যারা মুসল্লি ছিল তারা কিন্তু আখিরি মোনাজাতের মধ্যে দিয়ে কিন্তু তাদের যে চাওয়া পাওয়া ছিল সেই চাওয়া পাওয়াগুলো চেয়েছেন। এবং বলা যায় যে এখন যে চাপটা লক্ষ্য করা গেছে সেই চাপটি কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখতে পেয়েছি, যদিও এই চাপটি হয়তো আগামী 2-3 ঘন্টা অর্থাৎ বিকাল নাগাদ হয়তো থাকতে পারে। তবে সবাই এখানে এসে উপস্থিত সবাই খুশি হয়েছেন এবং আল্লাহর কাছে চেয়েছেন, যা গুনাহ করেছেন সবকিছু মাফ চেয়েছেন এবং বিশ্ব উম্মার জন্য কিন্তু শান্তি কামনা করে দোয়া করেছেন। তো বলা চলে যে এই মুহূর্তে এখানেই সব ছিল আমার কাছে স্বপ্না সর্বশেষ সংবাদ। পরবর্তীতে আপনার মাধ্যমে আরো কিছু থাকলে দর্শকদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। স্বপ্না। দর্শক, আখিরি মোনাজাতে অংশ নিয়ে ঘরমুখো মুসল্লিদের ঢল নেমেছে সড়ক মহাসড়কে। আর বন্ধ থাকা সড়ক মহাসড়কগুলো এরই মধ্যে যান চলাচলের জন্য খুলেও দেওয়া হয়েছে। এই বিষয়গুলো আমাদেরকে জানাচ্ছিলেন বিমানবন্দর থেকে শাফিন জাহিদ। এর আগে স্টেশন রোড থেকে কামরুজ্জামান মামুন এবং তারও আগে ইজতেমা ময়দান থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী তাফসির বাবু। জঙ্গিবাদ মুক্ত দেশ গড়তে কোমলমতি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় আগ্রহী করে তুলতে শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে 46তম শীতকালীন জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুর নিজের খেলাধুলার প্রতি প্রবল আগ্রহ থেকেই জাতীয় ক্রীড়া সংস্থার শুরু করেছিলেন, যার ফলশ্রুতিতেই খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় দেশ এগিয়ে চলেছে। যারা শিক্ষক তাদেরকে আমি বলবো যে আপনারা আরো মনোযোগী হবেন। শুধু সারাদিন যদি ওই পর 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 বলতে থাকে এটা কারোই ভালো লাগে না। সেই সাথে সাথে পড়াশোনার সাথে সাথে পড়াশোনাও করতে হবে, খেলাধুলায়ও থাকতে হবে, সংস্কৃতি চর্চায় থাকতে হবে। সেদিকে মনোযোগ দিয়েই সবাইকে কাজ করবার আমি আহ্বান জানাচ্ছি। আর সেই সাথে আরেকটি বিষয়, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদকাসক্তি, এর থেকে আমাদের ছেলেমেয়েদেরকে দূরে থাকতে হবে। আজকে আমি সত্যি আনন্দিত যে এই খেলাধুলা প্রতিযোগিতার মধ্য দিয়ে যারা পুরস্কার পাবে তাদের সবাইকে আবারও আমি আন্তরিক অভিনন্দন জানাই। আর যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তাদেরকে অভিনন্দন জানাই যে ভবিষ্যতে তাদের মধ্য থেকেও আরো অনেকে পুরস্কার পাবে। সময় সংবাদে আরো থাকছে। যুক্তরাষ্ট্র জুড়ে ট্রাম্প বিরোধী বিক্ষোভ অব্যাহত। ওয়াশিংটনে লাখ লাখ নারীর প্রতিবাদ সমাবেশ। সংহতি জানিয়ে অন্যান্য দেশেও বিক্ষোভ।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে 7 খুনের ঘটনা ঘটেছে বলে বিচারকের পর্যবেক্ষণে জানানো হয়েছে। সকালে নারায়ণগঞ্জের পিপি ওয়াজেদ আলী খোকন 7 খুন মামলার রায়ের পর্যবেক্ষণ সাংবাদিকদের কাছে তুলে ধরেন। এতে বলা হয়, নারায়ণগঞ্জের কাউন্সিলর নূর হোসেন ও নজরুল ইসলামের ব্যক্তিগত প্রভাব বিস্তারকে কেন্দ্র করেই 7 খুনের ঘটনা ঘটেছে। মূল টার্গেট ছিলেন নজরুল ইসলাম, বাকি 6 জন পরিস্থিতির শিকার। পর্যবেক্ষণে বলা হয়, এই মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত 26 জনই অপহরণ থেকে শুরু করে হত্যা ও লাশ গুমের সঙ্গে জড়িত ছিল। বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত বাকি 9 জনের মধ্যে 7 জন অপহরণের সময় এবং 2 জন আলামত নষ্টের সঙ্গে জড়িত ছিল। র্যাব সম্পর্কে রায়ের পর্যবেক্ষণে বলা হয়, ব্যক্তিগত লোভ থেকে র্যাব কর্মকর্তারা এই হত্যাকাণ্ডে জড়িয়েছে। পুরো বাহিনীর এতে কোনো দায় নেই। 16 জানুয়ারি নারায়ণগঞ্জের 7 খুন মামলার রায় দেন আদালত। দর্শক, তথ্য প্রযুক্তি আইনের মামলায় সাভার থেকে গ্রেফতার করা হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিনার আরাফাত সানিকে। পরে তাকে নেওয়া হয় রাজধানীর মোহাম্মদপুর থানায়। তবে যে অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে তা অস্বীকার করেছেন আরাফাত সানির মা। জানা যায়, প্রায় 3 বছর আগে এক তরুণী নিজেকে সানির স্ত্রী দাবি করেন। তবে এই দাবি করলেও অভিযোগ করা তরুণী কোনো প্রমাণ দিতে পারেননি বলে জানায় সানির মা। পরে বিষয়টি পারিবারিকভাবে সমাধানের চেষ্টা করা হয়, কিন্তু এতে সন্তুষ্ট না হলে থানায় তথ্য প্রযুক্তি আইনে মামলা করে সে। এর পরিপ্রেক্ষিতে রোববার সকালে আরাফাত সানির নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। বিয়ে করছে তা আমাকে বিয়ে যদি করতে আমার কাবির নামাটা দেয়। হ্যাঁ, অবশ্যই কাবির নামাটা দেয়। বিয়ে করলে আমি তোরে গোছাবো। আজ পর্যন্ত আর যায়নি, বছর হয়ে গেল। ভদ্রভাবে গেল, গিয়ে গেলে জিজ্ঞেস করলো, জিজ্ঞেস করে রুম টুম দেখে সানি কোথায়। তা আমি যে জিজ্ঞেস করলাম কেন সানিকে খোঁজেন, আমাকে তো বলবে যে এই ব্যাপার একটা মেয়ে মামলা করছে। আমার এলাকার মা ছেলে আমার এখানে মামলা করছে, আমাকে জানার বিষয় আছে না। আমাকে কোনো গুরুত্ব দেয়নি পুলিশ। গুরুত্ব দিয়ে ডাইরেক্ট সোজা আমার 3 তলায় উঠছে। 3 তলা ওঠার পরে সানিরে নিয়ে এসে নাইমা দিল। আমি কই দাঁড়ান না, দাঁড়ান একটু, দাঁড়ান না, কি ব্যাপার আমি একটু শুনি কেন। আমার ছেলে সাহস করে বলছে আমু ছাড়ো, দেখ না যে গাড়িতে আসে, গাড়িতে আসে, কথা আবার গাড়িতে আসে, আসেন না আসেন, এই নিয়ে আসা করলো। দর্শক, এই বিষয়ে তেজগাঁও জোনের ডিসি এই মুহূর্তে ব্রিফ করছেন, আমরা সরাসরি যাচ্ছি সেখানে। এবং আরাফাত সানি এই মহিলার বিভিন্ন আপত্তিকর এক্সক্লুসিভ যেই পিকচারগুলি সেগুলি অনলাইনে আপলোড করে এই অভিযোগে গত জানুয়ারি মাসের 5 তারিখে মোহাম্মদপুর থানায় আইসিটি অ্যাক্ট আন্ডার সেকশন 57 এটি আমরা মামলা রুজু হয়। আমরা এগুলো পরীক্ষা নিরীক্ষা করেছি এবং আমরা নিশ্চিত হয়েছি যে আরাফাত সানির মোবাইল থেকেই এই ছবিগুলি বিভিন্ন জায়গায় প্রেরণ করা হয়েছে। এই অভিযোগে আজকে সকালবেলা ঢাকার পাশেই আমিনবাজার এলাকা থেকে আরাফাত সানিকে আমরা গ্রেপ্তার করেছি এবং আমরা 7 দিনের রিমান্ড চেয়ে তাকে কিছুক্ষণ আগেই বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি। আরাফাত সানির বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগের সমর্থনে নাসরিন সুলতানা তার বিয়ের প্রমাণপত্র জমা দিতে পেরেছেন। বিভিন্ন কাগজপত্র আমাদের কাছে জমা দিয়েছেন। অনলাইনে যে ছবিগুলি, যেগুলি আমি বলেছি যে এক্সক্লুসিভ যে ছবিগুলি, সেই ছবিগুলিও আমাদের কাছে দিয়েছেন এবং আমরা পরীক্ষা নিরীক্ষা করেছি। যে পরীক্ষা নিরীক্ষা প্রাথমিকভাবে আমাদের মনে হয়েছে যে এই ছবিগুলি আরাফাত সানির মোবাইল থেকেই বিভিন্ন জায়গায় প্রেরণ করা হয়েছে। বিয়ের সমর্থনে কোনো কাগজ দিতে পেরেছেন? কাগজ দিয়েছেন। এখন পরবর্তী রিমান্ডে এনে এখন আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি। 7 দিনের রিমান্ড চেয়েছি। বিজ্ঞ আদালত যদি রিমান্ড মঞ্জুর করেন তাহলে আরাফাত সানিকে আমরা আরো ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করব এবং আরো অনেক কি কাহিনীগুলো রয়েছে সেগুলো আমরা বের করতে সক্ষম। প্রাথমিকভাবে কি আরাফাত সানি কিছু বলেছেন কিনা যে এই বিষয়ে তাৎক্ষণিকভাবে? আসলে আমরা আরাফাত সানিকে ওইভাবে জিজ্ঞাসাবাদ কিছু করি নাই। আমরা তাকে রিমান্ডে যদি আনতে পারি, বিজ্ঞ আদালত যদি আমাদের রিমান্ড দেয়, তারপর আমরা তাকে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করব। আরাফাত সানির মা একটা অভিযোগ করেছেন যে এটা আসলে তার ছেলেকে ফাঁসি দেওয়া হচ্ছে। ওই মহিলার বিরুদ্ধে অভিযোগ করেছেন আর কি। অভিযোগকারীর বিরুদ্ধে যিনি কথা বলতেই পারে। তো আমাদের কাছে প্রাথমিক তথ্য প্রমাণে মনে হয়েছে আরাফাত সানির মোবাইল থেকেই এই ধরনের নগ্ন ছবিগুলি, এক্সক্লুসিভ ছবিগুলি, অড ছবিগুলি প্রেরণ করা হয়েছে। সো এই কারণেই তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে। আমাদের কাছে প্রাথমিক তদন্তে সেটা সত্য মনে হয়েছে। তারপর আরো বিস্তারিত ইনভেস্টিগেশন আমরা করব।
দর্শক, তথ্য প্রযুক্তি আইনের মামলায় টাইগার স্পিনার আরাফাত সানিকে গ্রেফতার করেছে পুলিশ। এই বিষয়ে মোহাম্মদপুর থানায় এতক্ষণ ব্রিফ করছিলেন পুলিশ। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। ভ্রমণের জন্য ভারতীয় ভিসা পেতে টোকেন ব্যবস্থা তুলে নেওয়া হলেও কমেনি দালালদের দৌরাত্ম্য। ভিসা প্রত্যাশীদের অভিযোগ, এ কাজে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সহযোগিতা করার কথা থাকলেও পরোক্ষভাবে দালালদের হয়ে কাজ করছে তারা। বিশেষজ্ঞরা বলছেন, দুই দেশের সম্পর্ক উন্নয়নের জন্য এক্ষেত্রে পুলিশকে আরও দায়িত্বশীল হতে হবে। বিস্তারিত জানাচ্ছেন শাফিন জাহিদ। প্রতিবেশী দেশ ভারতে ভ্রমণের জন্য প্রয়োজন ভিসা, তাই যথাযথভাবে ফরম পূরণ করে পরিচয় গোপন করে রওনা হলাম উত্তরার ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে। এখানে এসেই পরিচয় হয় রফিক নামের এই লোকের সাথে। ভিসা করতে হলে যা যা প্রয়োজন তার সবকিছুই করে দিবেন। 15,000 টাকার বিনিময়ে এমন চুক্তি হয় তার সাথে। পরিচয় জানানো হলে সটকে পড়ার চেষ্টা করলেও পরে বুক ফুলিয়েই স্বীকার করলেন এমন দালালি ব্যবসা চালিয়ে যাওয়ার কথা। যে কোনো কাজই করতে যান, আপনার দালাল ছাড়া কোনো কাজই নেই। আমাদের সাথে পুলিশের সাথে কোনো সংযোগ নেই। সংযোগ এতটুকুই যে আমরা এখানে যারা কাজ করি থানা থেকেও জানে যে আমরা এখানে কয়েকজন কাজ করি, আমরা সকলেই ভালো ছেলে। এবার আসা যাক এই ভিসা সেন্টারে 2 দিন আগের চিত্রে। পরিচয় গোপন করে তথ্য নিতে আসলে পুলিশের তোপের মুখে পড়তে হয় সময় সংবাদের রিপোর্টারকে। মুঠোফোন কেড়ে নিয়ে থানায় নিয়ে যাওয়ার হুমকিও দেয়া হয়। পরে ক্যামেরার উপস্থিতিতে পালানোর চেষ্টা চালায় উত্তরা পশ্চিমের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উপপরিদর্শক। আপনি আমাকে ধাক্কা দিচ্ছেন এবং গালিগালাজ করছেন যে কি করবেন না করবেন, আপনি এই কথা কেন বললেন? ঠিক আছে, তাহলে আপনি কিসের দায়িত্বে? আপনি ঠিক আছে, আপনি গায়ে হাত দিলেন কেন? আমি আপনাকে আমার পরিচয় দেওয়ার পরে কেন গায়ে হাত দিলেন? আপনি আমার কোনো খারাপ ব্যবহার ছিল? না, আপনার কোনো খারাপ ব্যবহার ছিল না। মানে কি দেখছেন বলেন? আমি দেখছি আপনারা ওইখান থেকে ধাক্কায় সরাই দিয়ে পুলিশটাই বিশ্রী ভাষা গালিগালাজ করছে। আমি যখন আমার পরিচয়টা দিলাম তখনও উনি ওনার বিয়ে যেরকম সেরকমই করছে, আগে যেরকম করছে। পুলিশের উপস্থিতিতেই দালালদের দৌরাত্মে হয়রানির কথা জানালেন ভিসা করতে আসা অনেকেই। এটা তো বিজনেস করছে, ভাড়া নিতে লাগছে। 1000 মানে 2000 চায়, কিরা লাগাই দিব টাকা দিয়া। বিশেষজ্ঞরা বলছেন, যেখানে ভারতীয় হাই কমিশন পদ্ধতি সহজ করছে, সেটা এসব হয়রানিতে আবারও কঠিন হয়ে যাচ্ছে। এজন্য দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার কথা জানান তিনি। এই করাপশনটার সাথে এক হয়ে যাচ্ছেন আমাদের ল এনফোর্সিং এজেন্সির সাথে সে দালাল চক্র। তাহলে এদের সকলের ভেতরে কিন্তু একটা যোগসূত্রতা আছে। আর এইসব করার জন্য কখনো কাকে শাস্তি দেওয়া হয়েছে কিনা, কোনো দালালের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে কিনা, আমরা কিন্তু এগুলো পাইনি কখনো। একটা ইনভেস্টিগেশন তো হতেই পারে। দালালদের দৌরাত্ম্য কমাতে চলতি বছরের 1 জানুয়ারি থেকে ভারতীয় হাই কমিশন ভিসা আবেদনের ক্ষেত্রে টোকেন ব্যবস্থা তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয়। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে। বৃষ্টির কারণে পরিত্যক্ত ক্রাইস্টচার্চে বাংলাদেশ ও নিউজিল্যান্ড শেষ টেস্টের 3য় দিনের খেলা। কাল নির্ধারিত সময়ের আধা ঘন্টা আগে খেলা শুরু। নতুন বছরের ক্যালেন্ডার ও ডায়েরির চাহিদার সঙ্গে বই মেলাকে সামনে রেখে বেড়ে গেছে অফসেট ও আর্ট পেপারের দাম। প্রকাশক ও ছাপাখানা মালিকদের অভিযোগ, প্রতি বছরই বইমেলার আগে একটি সিন্ডিকেট কাগজের দাম বাড়িয়ে দেয়। এতে বেড়ে যায় বই প্রকাশের খরচ। অগ্রিম প্রস্তুতি থাকায় বড় প্রকাশনা সংস্থাগুলো এতে সমস্যায় না পড়লেও বিপাকে ছোট সংস্থাগুলো। এক্ষেত্রে বইয়ের দাম পাঠকের সামর্থ্যের মধ্যে রাখতে ভর্তুকি মূল্যে কাগজ সরবরাহের দাবি লেখক ও প্রকাশকদের। আরও জানাচ্ছেন হাজরা শিউলি। বইমেলাকে সামনে রেখে ডিসেম্বর থেকে শুরু হয় ছাপাখানাগুলোতে ব্যস্ততা। বই প্রকাশের এই ভরা মৌসুমে কোটি কোটি টাকার কাগজের ব্যবসা হয়। প্রকাশকদের অভিযোগ, বাড়তি চাহিদাকে পুঁজি করে বইমেলার আগে শুধু কাগজ নয়, বেড়ে যায় আনুষঙ্গিক মুদ্রণ সামগ্রীর দাম। তবে এবার একটু আগেভাগে বেড়েছে কাগজের দাম। ছাপাখানা মালিকরা বলছেন, আমদানি কাগজের শুল্ক বেশি থাকায় দেশীয় পেপার মিলগুলো পিক সিজনে কাগজের দাম বাড়ানোর সুযোগ পান। যেটা আগে ছিল 1800 টাকার মতো, সেটা এখন অলরেডি 150 টাকা বেড়ে গেছে। 80 গ্রাম অফসেট, যেটা লোকাল কাগজের মালিক, আমদানিকারক, সরবরাহ করে অনেক রকম একটা চেইন আছে আর কি, এবং এটা প্রত্যেকই একটা জোটবদ্ধ। ইন্টারন্যাশনাল বাজারে পাল্পের দাম বাড়ে না, কোথাও কাগজের দাম বাড়ে। যখনই মৌসুম আসে, কোনো মৌসুম আসে, মৌসুমে ওনারা দাম বাড়ে দেয়। এখন প্রতি টন কাগজে ওনারা 4 থেকে 5 হাজার টাকা মূল্য বৃদ্ধি করেছে। এই মূল্য বৃদ্ধিটা আমাদের ছোট ছোট প্রকাশক, নবীন প্রকাশক যারা, তাদের জন্য একটা বোঝা হয়। তবে কাগজ ব্যবসায়ীদের দাবি, দেশীয় অফসেট পেপারের দাম খুব বেশি বাড়েনি। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি মাস মানে প্রিন্টিং এর সিজন থাকে, সেই হিসাবে চাহিদা বেড়ে গেছে। মিলগুলো তো একটু দাম বাড়ছে এবং খুচরা এবং পাইকারি দুইটাতেই সেই হিসাবে যতটুকু বাড়ার কথা ছিল ততটুকু বাড়ে নাই।
প্রকাশকদের মতে শুধু সৃজনশীল বইয়ের জন্য ভর্তুকি মূল্যে কাগজ সরবরাহ করলে কম খরচে বই ছাপানো সম্ভব হতো। সংবাদপত্রে নিউজ প্রিন্ট মানে সাবসিডি মূল্যে নিউজ প্রিন্ট সরবরাহ করা হয়। আমরা যেহেতু জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠার সাথে জড়িত এবং জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণের জন্য কাগজে সাবসিডি দেওয়া হোক, এই সাবসিডি দিলে বইয়ের মূল্য হ্রাস পাবে। বইমেলার মৌসুমে প্রায় 2 লাখ টিন কাগজের প্রয়োজন হয়। বর্তমানে প্রতি টন অফসেট পেপার বিক্রি হচ্ছে 82 থেকে 86 হাজার টাকায়। হাজির শিউলি, সময় সংবাদ, ঢাকা। নির্বিচারে গাছ কাটা এবং অনুপযোগী বিদেশি গাছ লাগানোর কারণে তীব্র খাদ্য সংকটে পড়েছে টাঙ্গাইলের মধুপুরের বন্যপ্রাণীরা। খাবারের সন্ধানে লোকালয়ে বেরিয়ে নানা দুর্ঘটনায় মারা যাচ্ছে। এতে কমছে বানর, হনুমান সহ বন্যপ্রাণীর সংখ্যা। বিষয়টি স্বীকার করে বিভাগীয় বন কর্মকর্তা বলছেন, পর্যাপ্ত বরাদ্দ না থাকায় খাদ্য সংকট দেখা দিয়েছে। রাশেদ খানের ছবি ও কাদির তালুকদারের তথ্যে ডেস্ক রিপোর্ট। মধুপুর বনাঞ্চল দেশের অন্যতম বন্যপ্রাণীর অভয়ারণ্য, অথচ সরকারের নজরদারির মধ্যেও প্রভাবশালীদের সহযোগিতায় নির্বিচারে গাছ কেটে নিচ্ছে বনখিকোরা। দিন দিন শাল, সেগুন ও গজারি গাছের সংখ্যা কমতে থাকলেও বন বিভাগের পক্ষ থেকে লাগানো হচ্ছে বিদেশি গাছের চারা। এতে বন্যপ্রাণীর খাদ্য সংকট চরম আকার ধারণ করেছে। এ কারণে খাবারের সন্ধানে প্রতিদিনই বনাঞ্চল সংলগ্ন লোকালয়ে চলে আসছে বানর ও হরিণ সহ বিভিন্ন প্রাণী। স্থানীয়রা জানান, একদল শিকারীর দৌরাত্ম্য এবং বিভিন্ন দুর্ঘটনায় মৃত্যু হওয়ায় প্রতিনিয়ত কমছে তাদের সংখ্যা। ওই বড় বড় গাছ না হলে খাওয়ান খুঁজতে যাবো, ওই যে এনকা সকালে তেনে বেয়াবাগ বানর আইয়া পরে যা পাইয়া। বানর গুলা উপজাতিরা মাঝে মাঝে ধরে খেয়ে ফেলায়, যার জন্য এদের সংখ্যা আস্তে আস্তে কমে যাইতেছে। যা কিছু আছে লোকালয়ে চলে যাচ্ছে জনগণের মধ্যে, কারণ তাদের খাদ্য মানে জীবন বাঁচার তাগিদে। সরকার যদি পদক্ষেপ নেয় এটা সম্বন্ধে, তাহলে মনে হয় এই বন এবং এই বনের মধ্যে যত পশু পাখি আছে তাদেরকে রক্ষা করা সম্ভব। এদিকে হরিণ প্রজনন কেন্দ্র সহ বনের প্রাণীদের মাঝে সরকারিভাবে নিয়মিত খাবার দেয়া হচ্ছে, তবে তা প্রাণীর তুলনায় একেবারে সামান্য বলে জানালেন বন বিভাগের কর্মকর্তা। খাবারের চাহিদা খুবই বেশি, কিন্তু আমাদের সরবরাহ কম। আর যে গাছগুলো থেকে তারা খাবার সংগ্রহ করতো, সেই গাছের সংখ্যাও কমে গিয়েছে, যার কারণে প্রাকৃতিকভাবেও এখন আর বন্যপ্রাণী তেমন খাবার পাচ্ছে না। অবশ্য বিদেশি গাছ রোপণ বন্ধ এবং বন্য প্রাণীদের জন্য পর্যাপ্ত খাবারের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা। বিভাগীয় বন কর্মকর্তার মাধ্যমে মন্ত্রণালয়কে অবহিত করেছি, যাতে বন্যপ্রাণীদের খাবারের সংস্থান হয় সেই রকমের অথবা সেই প্রজাতির গাছ এখানে বেশি বেশি রোপণ করা হবে এবং খাবারের জন্য যে বরাদ্দর পরিমাণ সেটি যাতে বৃদ্ধি করা হয়। প্রাকৃতিক ও সামাজিক মিলিয়ে মোট 20,000 একর মধুপুর বনাঞ্চলে 17 প্রজাতির বন্যপ্রাণী রয়েছে। সঠিক পরিসংখ্যান না থাকলেও এই বনে 70টি হরিণ, 2,000-এরও বেশি বানর ও শতাধিক হনুমান রয়েছে বন বিভাগের তালিকায়। সময় সংবাদ, টাঙ্গাইল। নারায়ণগঞ্জের শিক্ষক শ্যামল কান্তিকে লাঞ্ছিতের ঘটনায় দায়ের হওয়া জিডি মামলা আকারে নিতে ঢাকার চিফ জুডিশিয়াল আদালতে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন আদালত। সকালে নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে এই নির্দেশ দেন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি JBM হাসানের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ। এর আগে এ সংক্রান্ত বিচার বিভাগীয় তদন্ত রিপোর্ট আদালতে দাখিল করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। প্রতিবেদনে ধর্ম অবমাননার অভিযোগের কোনো প্রমাণ পাওয়া যায়নি, তবে শ্যামল কান্তি ভক্তকে মারধর ও কানে ধরে উঠবোস করানোর অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। এখানে সংসদ সদস্য সেলিম ওসমানেরও দায় রয়েছে। আদালত বলেন, কেউই আইনের ঊর্ধ্বে নন। দেশের বাইরের খবর। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার একদিন পরই ওয়াশিংটন ডিসিতে লাখ লাখ নারীর অংশগ্রহণে উইমেন্স মার্চ শিরোনামে শুরু হয়েছে ট্রাম্প বিরোধী বিক্ষোভ। বিভিন্ন নারীবাদী সংগঠনের উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভ সমাবেশে লিঙ্গ সমতা অধিকারের দাবিতে বিভিন্ন স্লোগান ও ব্যানার বহন করেন বিক্ষোভকারীরা। বিক্ষোভের প্রতি সংহতি জানিয়ে ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, ভারত সহ বেশ কয়েকটি দেশেও ট্রাম্প বিরোধী এই উইমেন্স মার্চ ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে শিহাবুদ্দিন কিসলুর পাঠানো তথ্য ও TM মামুনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে ক্যাপিটাল হিলের দখল নিতে শুরু করে লক্ষ নারী। যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থান থেকে আসা নারী পুরুষের সমাবেশ পরিণত হয় জনসমুদ্রে। ন্যাশনাল মল পর্যন্ত ছেয়ে যায় বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুনে। এ সমাবেশ ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানের জাঁকজমককেও যেন হার মানায়।
বিক্ষোভে অংশ নেন অনেক প্রবাসী বাংলাদেশীও। এ ধরনের আয়োজন ট্রাম্পের জন্য সতর্ক বার্তা বলে হুঁশিয়ার করেন তারা। কালকে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছে আই এম দ্য প্রেসিডেন্ট ফর দ্য পিপল। সো আজকে আমরা দেখতে পারি লোকজন বলবে we're also people and you have to listen to us and represent us too. Called the vigilante. It's like vigilante. যখনই ট্রাম্প বিরোধী এই বিক্ষোভের কথা শুনলাম তখনই আমি এতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেই। আমার মনে হয় ট্রাম্পের কথাবার্তায় নারী বৈষম্যের বিষয়টি স্পষ্ট। আমাদের অবশ্যই এর প্রতিবাদ করা উচিত। শুধু এই বিক্ষোভ নয়, ট্রাম্পের সামনে আরো বড় কিছু অপেক্ষা করছে বলেও মন্তব্য বিক্ষোভকারীদের। I see a lot of people from a lot of different places here and everybody's being very good to one another, so I hope that's what will happen in the years to come. ট্রাম্পের বিরুদ্ধে মিলিয়ন ওমেন মার্চে সম্পৃক্ত হয়েছে যুক্তরাষ্ট্রের ৯৯টি সংগঠন। নারীদের সমতা ও বিভিন্ন অধিকার আদায়ে আরও কিছু সংগঠন পরে এই বিক্ষোভ সমাবেশে যোগ দেয়। সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। বাংলাদেশ নিউজিল্যান্ড টেস্ট সিরিজ প্রসঙ্গ। বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে ক্রাইস্ট চার্চ টেস্টের তৃতীয় দিনের খেলা। টানা বৃষ্টির কারণে স্থানীয় সময় বিকেল ৪টায় মাঠ পর্যবেক্ষণ করে খেলা পরিত্যক্তের ঘোষণা দেন ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ। এদিন বাংলাদেশ সময় ভোর ৩:৩০টায় শুরু হওয়ার কথা ছিল, কিন্তু সকাল থেকেই ক্রাইস্ট চার্চে ভারী বৃষ্টিপাতের কারণে এক বলও মাঠে গড়ায়নি। বৃষ্টির কারণে পুরো পিচ কাভার দিয়ে ঢেকে রাখা হয়। এরপর আম্পায়ার ও ম্যাচ রেফারি বেশ কয়েকবার মাঠ পরিদর্শন করেন। তারা জানান পিচ সহ আউটফিল্ডের পুরোটাই বৃষ্টির পানিতে ভিজে গেছে। এতে তৃতীয় দিনের খেলা আর শুরু করা সম্ভব নয়। সোমবার 7 উইকেটে 260 রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করবে নিউজিল্যান্ড। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। اللهم إنا نسألك من خير ما سألك منه نبيك سيدنا محمد صلى الله عليه وسلم। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনা। জঙ্গিবাদ মুক্ত দেশ গড়তে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হতে হবে। শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের 7 খুন। টার্গেট ছিলেন কাউন্সিলর নজরুল। বাকিরা পরিস্থিতির শিকার, পূর্ণাঙ্গ রায় প্রকাশ। তথ্য প্রযুক্তি আইনে ক্রিকেটার আরাফাত সানি সাভার থেকে গ্রেফতার। নেওয়া হয়েছে রাজধানীর মোহাম্মদপুর থানায়। এবং ভারতীয় ভিসা পেতে ই টোকেন ব্যবস্থা তুলে নেওয়া হলেও কমেনি দালালদের দৌরাত্ম্য। অভিযোগের তীর পুলিশের দিকে। দুদেশের সম্পর্ক উন্নয়নে আরও দায়িত্বশীল হবার পরামর্শ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিঙ্ক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গেই থাকুন সময়।